হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজ নতুন একটি ভিডিও শুরু করছি। আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল 9:30। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। ভোর থেকে না, আমি খেয়াল করেছি হয়তোবা রাত তখন 1:30-2টা হবে, তখন থেকেই হয়তোবা বৃষ্টি হচ্ছিল। ভোর পর্যন্ত কিন্তু বৃষ্টিটা চলছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা পেয়ে কিন্তু সবাই আমরা ঘুমিয়েছিলাম, কেউ আর উঠতে পারি নাই। তো এখন প্রায় 9:30 মতো বাজে আর ছোট মেয়ের জন্য আমি একটা সকালের ব্রেকফাস্ট দিচ্ছি। হেলদি একটা ব্রেকফাস্টে বলা যায়। এই খাবারটা দিলে ওর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে আর অনেক আর কি পুষ্টিগুণে গুণান্বিত এই ব্রেকফাস্টটা বলা যায়। তো এখানে আমি যা যা অ্যাড করলাম, প্রথমে আমি হাফ কাপের মতন গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি। এরপর দিয়ে দিয়েছি ছাতু, এরপর হচ্ছে গুঁড়া দুধ, হরলিক্স, চিনি সব কিছু একে একে যাবে। এর সাথে আমি দিয়ে দিব চকোস। দোনোমের এক মেয়েও কিন্তু ছাতু খেতে চায় না, কিন্তু ছাতুতে প্রচুর ফাইবার পুষ্টিগুণ আছে। তো এই কারণে আমি কিন্তু চেষ্টা করি আর কি ছাতুটা দেওয়ার জন্য। ছাতুর স্মেল যদি বেশি পায় না তাহলে কিন্তু খাবে না। আর মূলত কিন্তু আমি বলি নেই যে ছাতু দিব, আমি বলেছি যে হরলিক্স দিয়ে চকোস দিব। তো আমি একটুখানি আর কি খেয়ে টেস্ট করে দেখলাম কী অবস্থা। পরে দেখলাম যে না, মানে ছাতুর ফ্লেভারটা বেশি আসতেছে। তখন কিন্তু আমি আরও 1 টেবিল চামচ হরলিক্স আর গুঁড়া দুধ দিয়ে ব্যালেন্স করে দিলাম। এখন একদম পারফেক্ট আছে। আর এই যে আমার ছোট কন্যা, তাকে ডাকলাম খাওয়ার জন্য। এখন দেখি তার রিয়াকশনটা কী। যাক, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। মানে কিছু বলে নাই যে না ছাতু দিছো, খাবো না। তো এটা নিয়ে একটু টেনশনেই ছিলাম। এরপর এখন আমি নাস্তা খাবো আর তাসনিমের বাবাকেও নাস্তা দিয়ে দিয়েছি। তো নাফি এখনও ঘুমাচ্ছে, ও উঠলে ওকে আর কি চিকেন বল দিয়ে নুডলস দিয়ে আর কি রান্না করে দিব। তো আমি এখানে ব্রেকফাস্টে নিয়েছি পরোটা আর ডিম পোচ, সাথে ডাল ভাজি আর কলা। আজকেও কিন্তু আর কি পরোটা ডাল ভাজি হোটেল থেকে কিনেই আনিয়েছি। আমাদের দোকানের যে ছেলেটা আছে ওদের বলে দিলে ওরা দিয়ে যায়। আর এখন কিন্তু কোনো বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, খুব ভালো লাগছে। আর তাসনিমের বাবা কিন্তু একটু বেরো হয়েছিল। আসলে ফ্রিজে শুধু মুরগি আছে, কোনো মাছ নেই। তো সকাল থেকে ঘুম থেকে উঠে আমি একটু আর কি চেঁচামেচি করছিলাম যে প্রতিদিন মুরগি খাবো না, মুরগি খেতে ভালো লাগে না। তো এই কারণে ও আর কি বের হয়েছিল, বাজার সদায় কিছু টুকিটাকি যা লাগে নিয়ে আসছে, মাছও নিয়ে আসছে। তো এখন আমি নাস্তা খাচ্ছি, নাস্তা খাওয়ার শেষ পর্যায়ে। আর এই যে মুড়ি এনেছিল, লাস্টে তো মুড়ি না খেলে ভালো লাগে না। গতদিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে নিচে একটুখানি মুড়ি রয়ে গিয়েছিল, একদম ওদানো। তো ওই মুড়িটাকে কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট মুচমুচে বানিয়েছিলাম। তো আশা করছি সেই ভিডিওটা তোমরা দেখেছো। না যদি দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। মানে মুড়ি দেখা যায় যে মুড়ি একদম ওদানো, খাওয়া যায় না। সেই মুড়িটা কত সহজে যে মুচমুচে বানানো যায়, যা বলার মতো না। তো এই যে দেখো ডাব্বাটা ভরে গেছে। যখন ভরলাম তখন পড়ল না একটা মুড়িও, যে আমি একটু ঝাঁকা দিয়ে রাখতে যাব তখন এই মুড়িগুলো পড়লো। এমনই হয় কিছু কিছু ক্ষেত্রে আর কি, যতই চেষ্টা করি যেন না পড়ে, বিশেষ করে চা ঢালতে গেলে পড়বেই। মানে যতই আমি চেষ্টা করি যে চা যেন না পড়ে। যাই হোক, এখন এই যে মুড়ি দিয়ে লাস্টে চাটা খেয়ে নিব। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ও কী কী বাজার এনেছে। তো কলা তো এনেছে, আর কলা তো অলরেডি 2-3টা খাওয়া শেষ। কয়টা হয়তো বা 12টা এনেছিল, এখন এখানে আছে 4টা কলা। তো সবাই একটা একটা করে নিয়েছে আর আমি নিয়েছিলাম অর্ধেক, কারণ এত বড় কলা খেতে ইচ্ছে করছিল না। আর এই যে সে এনেছে উস্তা, তারপর হচ্ছে টমেটো। টমেটোটা আমার খুব পছন্দ, টমেটো, শসা, এরপর হচ্ছে লেবু, এগুলো আমার ঘরে কিন্তু মাস্ট থাকে সবসময়। তো ও আদাও নিয়ে আসছে, আদা দরকার ছিল না বলেও নেই কিন্তু আমি আদার কথা, আমি শুধু বলছিলাম হলুদ, মরিচ, টমেটো, ধনেপাতা। কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ হয়েছে। এরপর ধনেপাতা মোটামুটি। তবে আমড়ার কথা কিন্তু আমি ওকে একবারও বলি নাই, তারপরও সে আমড়া নিয়ে আসছে। ঘরে এখনও অনেকগুলো আমড়া রয়ে গেছে। চিন্তা করেছি আমড়া দিয়ে আচার করব। আর এই যে হলুদ, মরিচ, তো সবগুলো বাজার এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখন তো সব রান্না করব না। এই কারণে কিছু চলে যাবে ফ্রিজে আর কিছু আমি এখন রাখবো রান্না করার জন্য। আর হলুদ মরিচগুলো এখন আমি একটু বয়ামে ঢেলে নিব, কারণ মরিচের গুঁড়া অল্প আছে বয়ামে, কিন্তু হলুদের গুঁড়া নেই বললেই চলে। তো বাজারগুলো আগে গুছিয়ে নিই। আর বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, আন্টিরা, আঙ্কেলরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোন একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো,
তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন দেখে নিতে পারবে। তো বাজার সদাই যা এনেছিল সবগুলো গুছিয়ে নিলাম, মশলাও কোটার মধ্যে ভরে নিলাম। আর এখানে একটা কাণ্ড হয়েছে তোমাদের দেখাই, যে আজকে দেখো বিশাল বড় সাইজের একটা বোয়াল মাছ নিয়ে আসছি। যাক, আজকে সে কোনো পাবদা আনে নাই, রুইও আনে নাই, তবে একটা কমন মাছ তো এনেছে, সেটা হচ্ছে চিংড়ি যে আমার আর কি ফ্রিজে এখন কতগুলো রয়েছে হিসাব নেই। আর এই যে দেখো বড় বোয়াল মাছটা কাটতে গিয়ে আমার বোনের আর কি হাতে ভীষণভাবে কাটা ফুটে গেছে। তো এই কারণে আমি বললাম যে তুই রেখে দে, আমি কাটি। যাক, কাটা দুটা তো ছুটাইতে পারছে। মূলত বোয়াল মাছ কাটতে কিন্তু খুবই ইজি, কোনো আর কি কাটা নেই, শুধু এই মাথাটাই হচ্ছে যত সমস্যা। সামনের কাটা দুইটা যেমন শক্ত, তেমন হচ্ছে মুখ ভর্তি ছোট ছোট কাটা। এই কাটাগুলো যে মানে কি রকম প্যারা, যা বলার মতো না। আমার বর তো ভাবছে যে এই মাছে কাটা নাই, তাহলে আর আজকে আর বাজার থেকে কাটাবো না। এমনি কিন্তু সে সচরাচর মানে যে শিং মাছও যদি আনে সেটাও কিন্তু সে কাটাই নিয়ে আসে, জানে যে আমি মাছ কাটতে পছন্দ করি না। আর এই কারণেই কিন্তু মাছ সবসময় কাটায় নেয়। তো আজকে ভাবছে যে মাছের কোনো কাটা নেই, কিছু নেই, বাসায় নিয়ে যাই, আর কি দেখতেও ভালো হবে আর ওর কাটতেও সুবিধা হবে। কিন্তু কাটতে গিয়ে তো অবস্থা খারাপ। কিন্তু এভাবে আস্তানাতে একটা সুবিধা হয়েছে এটাই, যদি সে আর কি মাছটা পিস করে কাটা নিয়ে আসতো তাহলে কিন্তু ধুইতে খুব সমস্যা হতো। এক পিস করে আমার ডলে ধোয়া লাগতো। আমি কিন্তু মাছ একদম সাদা না বানিয়ে আর কি খাই না, নয়তো দেখা যায় মাছ থেকে একটা গন্ধ আসে। তো আমার মাছ ধোয়ার যে সোবাটা ছিল সেটা দিয়ে এখন আমি ভালো মতন মাছটাকে আগে ক্লিন করে নিলাম। দেখছো কি পরিমাণ সাদা ধবধবে হয়ে গেছে। এখন কিন্তু মাছ থেকে কোনো আষ্টে গন্ধ আসবে না, আর আমার অত আর কি ভালো মতন ঘষে ধুইতেও হবে না। তো একবারে আর কি খুব সুন্দর মতন কাজটা হয়ে গেল। আর এই যে এখন আমি মাছটাকে পিস করে কেটে নিচ্ছি। আর সত্যি কথা, বাজার থেকে যে মাছগুলো কাটায় নিয়ে আসে আমার তেমন একটা পছন্দ হয় না। আমার বরকে আমি সবসময় বলে দিই মাছের পিসগুলো যেন একটু বড় রাখে। কখনো বড় কাটে, আবার কখনো দেখা যায় ও অন্য মাছ কিনতে গেছে, ওরা ওদের পছন্দ মতন ছোট টুকরা করে দেয়। তো যাই হোক, ভালো হয়েছে। আমি আমার পছন্দ মতন শেপ মতো কেটে নিলাম। আর এই যে এই মাথাটা কাটতে হচ্ছে ভীষণ সমস্যা। তো আমি কিন্তু খুবই আস্তে আর কি কাটতেছি। হয়তোবা ভিডিওতে আমি একটু ফাস্ট করে দিয়েছি, ভিডিওটা বড় হবে এই জন্য। কিন্তু আমি কিন্তু খুব ধীরে সুস্থে কাটছি, যেন হাতে কোনো আমার কাটা না ফোটে। কিন্তু এই মাছের মুখ ভর্তি যে দাঁত ছোট, আমি যত চেষ্টা করি না কেন কাটা কিন্তু ফুটবেই। যেমন প্রথমে কাটা ছুটাতে যেয়ে আমার ছোট বোনের হাতে ভীষণভাবে লেগেছিল। এখনও মানে ওর হাত পুরা ফুলে আছে। আর এই যে দেখো, আমি যতই সাবধানে কাটি না কেন এই যে পট করে কিন্তু লেগে গেছে, আর রক্তও বের হয়ে গেছে। যত চেষ্টাই করলাম, যত আস্তে কাটলাম, কিন্তু কাটা কিন্তু ফুটলই। আসলে এই মাছের ধরনটাই এমন, দেখা যায় মাছে কোনো কাটা নেই, কিন্তু আমার মনে হয় শুধু মাছওয়ালাদেরও হয় কিনা আমি জানি না। মানে বাসায় কাটতে গেলে যত তুমি সাবধানে কাটো না কেন, কাটা একটু না একটু হাতে লেগে যাবে। এই যে দেখো, এখন কাটতে চাই আবার লেগেছে। মানে খুবই সমস্যা কাটতে। তারপরেও আমি খুব ধীরে সুস্থে সুন্দর মতন কেটে নিলাম। হয়তো হাতে একটু ব্যথা পেয়েছি, কিন্তু মনে খুব তৃপ্তি পাচ্ছি যে নিজের হাতে খুব ভালো মতন পরিষ্কার করতে পারলাম। এরপরে নিজের পছন্দ মতন সাইজ করতে পারলাম মাছের পিসগুলোকে। এরপরে যে মাথাটাকেও খুব সুন্দর মতন কেটে নিলাম। তো দেখা যায় বাজার থেকে কাটিয়ে আনলে হয়তো বা আমার ভালো লাগতো না। আর এই যে দেখো, মাছের মাথা থেকে সব দাঁতগুলো বের করা শেষ, আর খুব সুন্দর মতন কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি কিছু মাছ রান্না করব, আর অল্প কিছু মাছ রেখে দিব, যেহেতু যে কোনো তাজা মাছ যদি আর কি ফ্রেশ রান্না করা যায় সেটা খেতে বেশি ভালো লাগে। এই যে আজকে মাছটা যতটা স্বাদ লাগবে, আমি যদি দেখা যায় আরও দুদিন পরে এই মাছটা রান্না করি ততটা কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখো, আমি তো তোমাদের সাথে মাছ কাটা, এরপর হচ্ছে মাথা কাটা শেয়ার করলাম, আজকে ধোয়াটাও শেয়ার করছি। যারা আর কি মাছ ধুইতে সমস্যা মনে করো, হাতে কাটা ফোটে, তারা কি করতে পারো, এই যে এরকম একটা দেখা যায় আটার প্যাকেট কিন্তু সবার ঘরেই থাকে, 2 কেজির যে প্যাকেটগুলো। তো লবণ মাখিয়ে এরপর হচ্ছে আটার প্যাকেটটা হাতে পেঁচে তুমি ইচ্ছে মতন কিন্তু মাছ খোলাতে পারো, ধুইতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি, একটা কাটও কিন্তু তোমাদের হাতে ফুটবে না। তো এই যে দেখো, আমি কিন্তু খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি, আর এখন 2-3 বার একটুখানি খলিয়ে নিচ্ছি। মাছের কিন্তু কোনো আর কি কালো দাগ নেই, কোনো গন্ধ নেই, খুব সুন্দর মতন পরিষ্কার হয়েছে। মাছের পিসগুলো কিন্তু আমি একটু বড় করেই কেটেছি। অনেকে বলবা যে বড় পিস করলে মাছে আর কি ময় মশলা ঠিক মতন ঢোকে না, স্বাদ লাগে না। তো আমি যেভাবে রান্না করছি তোমরা সেভাবে একবার ট্রাই করে দেখো, যাদের এই সমস্যাটা হয়। আশা করছি তোমাদের 100% ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে, অনেকে কি করে আঁশ ছাড়া যে মাছগুলো, যেমন শিং মাছ, বোয়াল মাছ, আর মাছ, মানে সোজা কথা আঁশ ছাড়া যে মাছ, সেগুলো কিন্তু আর কি ভাজে। কিন্তু আমাদের বিক্রমপুরে কিন্তু একটা ট্রেডিশনাল আছে, তারা কিন্তু কখনোই আঁশ ছাড়া মাছ আর কি ভাজে না।
এগুলো আমরা সাধারণত কষিয়ে রান্না করি আর ভীষণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো প্রথমে কিন্তু আমি মাছের মধ্যে শুধু হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে নিলাম, কোনো আমি মরিচের গুঁড়া দিইনি, কারণ মরিচের গুঁড়া দিলেই না মাছটা কেমন ঝাল হয়ে যায়, অত একটা টেস্টি মনে হয় না। তো এই কারণে শুধু আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলাম। তো এটাকে আমি প্রায় ১০-১৫ মিনিট রাখবো। আর এই যে দেখো দেশি চিংড়ি মাছ এনেছি, কি সুন্দর লাগছে। তো দেখো তো কোন মাছটা বেশি ভালো লাগছে, বোয়াল নাকি চিংড়ি? আমার কাছে কিন্তু দুটোই ভালো লাগছে। তো এখন আমি আর কি বোয়াল মাছটা সরিয়ে রাখলাম, আর ছোট মাছটা কাটার জন্য আমার ছোট বোন নিয়ে গেল। কথাটা কিন্তু একদম মিলে গেল না, যে ছোট মাছ ছোট বোন, ছোট মাছ কাটছে ছোট বোন, খুব সুন্দর কিন্তু হয়ে গেল। যাই হোক, ও আর কি এখনও চিংড়ি মাছ আর হচ্ছে মুরগি বের করেছে। আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে বলছে চিকেন ফ্রাই খাবে। তো আমি তো দিব না, চেঁচামেচি করছিলাম যে মাছ রান্না হচ্ছে, কেন আবার চিকেন ফ্রাই করব। তো যাই হোক, এখন আমার বোন করে দিচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু আমি মাছটা ভুনা করার জন্য তেল দিয়েছি, আর সাথে আমি প্রায় ১ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা যখন খুব সুন্দর আর কি বাদামি কালার হয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়েছি, নয়তো কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন জিরা বাটা, সাথে দিয়ে দিলাম ঝাল ঝাল যেন হয় তরকারিটা, এই কারণে বেশি করে মরিচ গুঁড়া দিয়েছি। আমি এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, আর সাথে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিয়েছি ১ চামচ পরিমাণ ধনিয়া। তো সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিলাম। এরপর আমি একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখো বন্ধুরা, দেখলেই তোমরা বুঝতে পারবা কতটা লাল হয়েছে আর মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। মশলা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে তরকারিটা কেমন টেস্ট হবে। কথায় আছে না, গোঁফ দেখলে বোঝা যায় কোন বিড়াল ইঁদুর মারে। তো আমার কিন্তু মশলা কষানো দেখেই আর কি বোঝা যাচ্ছে আমার তরকারিটা কতটা টেস্ট হবে। তো মশলা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়েছে। তখন আমি কি করলাম, আগে মাথাটা দিয়ে দিলাম, যেহেতু অনেক বড় সাইজের একটা মাথা। আর আমি কিন্তু মাছের মাথাটাকে কোনো ভাগ করে নাই। আমার আর কি ইচ্ছা, আমার বরকে আমি মাছের মাথাটা আজকে খেতে দিব। সাধারণত কিন্তু যে কোনো মাছের বড় মাথা কিন্তু আমি ওকে খেতে দিই। তো আগে এই কারণে আমি মাছ দেওয়ার আগে অন্তত ১৫-২০ মিনিট সময় নিয়ে আমি আগে মাথাটা সুন্দর মতন কষাবো। আর এই যে এদিক দিয়ে দেখো আমার বোন চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিয়েছে, আর ফ্রিজে কিন্তু আরও চিংড়ি ছিল, মানে কাটা ছাড়া। তো সবগুলো একসাথে বের করে ও কেটে নিয়েছে, আর এই যে এখন ভাগ করেও রেখে দিয়েছে। আমি বললাম যে আমি ভাগ করবো না, তুই আর কি ভাগ করে রাখ। আসলে রান্না করতেছি আবার হচ্ছে মাছ ধরবো, আমার কাছে ভালো লাগছিল না। আর একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, এখানে কিন্তু প্রায় ২ কেজির মতো চিংড়ি, প্রথমে তো ১ কেজি চিংড়ি ও এনেছিল, ফ্রিজে আরও ১ কেজির মতো ছিল। তো দেখা যায় সব কাটার পরে হয়ে গেছে ১ কেজি, ২ কেজি মাছ হয়ে গেছে ১ কেজি। কথায় আছে ইচা কাটলে হয় মিছা। তো মাছগুলো তো ফ্রিজে রেখে আসলাম, আর মুরগিটা কাটছে। মুরগিটা ফ্রিজে রাখবো না, একবারে মেরিনেট করে রেখে দিব। আর দেখো মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে আসলে কতটা ভালো মতন কষানো হয়েছে। তো এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে আরও আমি প্রায় ১৫ মিনিট ধরে কষাবো। আর এর মাঝে কিন্তু আমি প্রায় দেখা যায় ২-৩ মিনিট পর পর একটু আর কি হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি, বা কড়াইটাকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করেছি। বেশি আর কি নাড়াচাড়া করা যায় না, এই মাছগুলো একটু নরম টাইপের হয়, ভেঙে যেতে পারে। তো আমি একদম মিডিয়াম লো আঁচে আমি কষিয়ে নেব। আসলে যেহেতু মাছটা আমি ভাজতেছি না, মূলত এটা কষানোর উপরেই কিন্তু আর কি তরকারিটা রান্না হবে, এই কারণে আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে কষিয়েছি। আর এই তরকারিটা খেতে যে কি মজা হয় যা বলার মতো না, ভীষণ ভালো লাগে। তবে টমেটো ধনেপাতা ছাড়া কিন্তু এই তরকারি বেশি একটা ভালো লাগে না। চাইলে কিন্তু যাদের ঘরে আর কি ধনেপাতা না থাকে, টালা জিরা গুঁড়ো কিন্তু একটুখানি দিয়ে দেওয়া যায়। টালা জিরা গুঁড়া দিলেও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার ডাল হয়ে গেছে, আর ডালের মধ্যে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামানোর আগে সবসময় যেটা করি, একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিই, আর হচ্ছে আর কি দমে রাখি, যেমন ৪-৫ মিনিট একদম লো আঁচে রেখে দেই। এতে করে কিন্তু তেল যা থাকে তরকারিতে সবটাই কিন্তু উপরে চলে আসে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি সবসময় কিন্তু এই নিয়মেই রান্না করি। আজকে ইচ্ছে ছিল এক আইটেম ভাজি করব, কিন্তু উপায় ছিল না, কারণ মাছ কাটা ধোয়া গুছাতে গুছাতে অনেকটা সময় চলে গিয়েছে। আর এখন কিন্তু ঘড়িতে কিন্তু ২টার মতো বাজে। তো আমার রান্না কমপ্লিট, আমি গুছিয়ে রেখে দিলাম। তো তাসনিমের বাবা এখন খেতে আসবে। তো রান্না হয়েছে আজকে শুধু ডাল আর হচ্ছে বোয়াল মাছ ভুনা। তো সাথে গতকালকের ভাজি ছিল, ভাজিটাও আমি একটুখানি ওভেনে গরম করে নিয়েছি। আর তাসনিমের বাবা তাসনিম খেয়ে কিন্তু ওরা কিন্তু আর কি মেয়ে বাবা তারা খেয়ে সবাই ঘুমাচ্ছে। আর এখন আমি, আমার বোন, আমার ভাগ্নে খেতে বসে। তা আমরা খেতে খেতে কিন্তু ৩:৩০টার মতন বেজে গেছে। আসলে রান্না করার পরে না ভালো লাগে না, দেখা যায় গোসল করি, এরপর হচ্ছে ঘরের টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো গুছাই। এগুলো করতে করতে যখন শরীর ক্লান্ত লাগে আমি কী করি, এসে আর কি শুয়ে পড়ি। যখন আর কি ঘুম থেকে উঠে, ঘুমাই না ঠিক, আর কি শুয়ে থাকি, শরীরটা যেন রেস্ট হয়।
হয়। তো যখন দেখি যে শরীরটা ভালো লাগছে তখন কিন্তু খেতে বসি। তো কন্টিনিউয়াসলি আমি কিন্তু কয়েকদিন ধরে এই কাজই করছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা খুবই ভালো ছিল। মাছটা খুবই মজা হয়েছে। আমার বোন তো বারবার বলছিল যে অনেক মজা হইছে, অনেক স্বাদ হইছে। তো এখন প্রায় রাত 8:30টার মতো বাজে। আমার বোন আসছে। তো এখন চা দিয়ে পুরি খাবো। বিকেলের নাস্তা আমাদের। আর বাচ্চাদের কিন্তু আগেই দিয়েছি। ওরা হচ্ছে এমনি নুডলস খেয়েছে। আর এই যে এখন পুরি খাবে। তো ওদের আর চা দিব না। আর এই যে দেখো এই পুরিগুলার সাথে যে সসটা দেয়, এই সসটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। খাট্টা মিঠা আরকি একটা সস। এটার মধ্যে সম্ভবত ওরা পুদিনা পাতাটা দেয় বা ধনেপাতাও হয়তোবা কিছু দেয়। কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক চা বানানো শেষ। এখন এই যে আমার বোন, তারপর হচ্ছে আমার মেয়ে এরা বসে আছে। তো আমার বড় মেয়েটা কিন্তু চা খায় না। ও অবশ্যই একবার বলছিল যে চা খাবো কিন্তু আমি একটা ধমক দিয়ে বসায় রাখছি। আসলে চা খাওয়া তো ভালো না, তাই না বাচ্চাদের? আর দুধ খাবে না, কোনো ভালো জিনিস খাবে না। মানে এই যে দেখা যায় শুধু সারাক্ষণ চিকেন, চিকেন আমার মনে হয় আমার বড় মেয়েকে যদি চায়ের সাথে যদি চিকেন দেই না, মানে চিকেনটা গোলায় যদি চায়ের সাথে দেই, ওইটা মনে হয় ওর কাছে ভালো লাগবে। মানে এমন সে চিকেনের পাগল। এই যে যাই হোক ৩ বোন মিলে চা খাচ্ছি। আর এই যে আমার ছোট বোন একটা ব্যাগ নিয়ে পড়ে আছে। আমার বড় বোনের ব্যাগের চেইনটা আরকি খুলে গেছে সম্ভবত। ও আবার এটা দাঁত দিয়ে লাগানোর চেষ্টা করছে। মানে অনেকক্ষণ ধরে বসে আছে। আর আমরা একটু পরপর বলছি যে, "এই খাস না, এই খাস না।" কিন্তু না, ওর কাজও করবে আর আমরা আমাদের খাওয়া খাচ্ছি। আর এই যে একটা জিনিস দেখেছো? আমরা কিন্তু যে ৩ টা মগ নিয়েছি, এগুলা কিন্তু আসলে চায়ের মগ না, এটা হচ্ছে নসিলার মগ। আমি অনেকগুলা কালেক্ট করেছি। এ পর্যন্ত মনে হয় আমার ৭-৮ টা কালেক্ট করা হয়ে গেছে। আরকি চকলেট যেগুলাতে থাকে। তো চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চা খাওয়া যায়, কোল্ড ড্রিংকস খাওয়া যায়। সবকিছুই ভালো। আর এই যে দেখো আমার বোন যখন আরকি চায়ের মগটা হাতে নিল, তো আমি বললাম, "আয় আমরা চিয়ার্স করি।" একটুখানি ছিল, মানুষ ১ম এ চিয়ার্স করে, আমরা হয়তো লাস্টে করলাম। যাই হোক। তো বন্ধুরা তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করা হয় নাই। সোমবার রাতে কি হলো, আমার আরকি ভিডিও এডিট করা শেষ, ভয়েস দেওয়া শেষ। আমি শুধু আপলোডে বসাবো। আরকি টাইমিংটা সেট করি নাই যে সকাল ১০টায় তো আমি ভিডিও আপলোড করি। সকাল ১০টার শুধু আমি টাইমিংটা দেই নাই। অতটুকুই কাজ বাকি ছিল। তো তখন হঠাৎ করে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। জাস্ট এক হাত উপর থেকে আরকি মোবাইলটা পড়েছে। সাথে, সাথে ডিসপ্লে চলে গেল। তো বোঝো সারাটা দিন কি অবস্থা, ভিডিও আপলোড দিতে পারলাম না, ভিডিও করতে পারি নাই। এই যে আজকে যে ভিডিওটা করেছি সেটা কিন্তু আমার বোনের মোবাইল থেকে করেছি। কারণ ভিডিও তো দিতে হবে, তাই না? তো দেখা যায় আমি টানা ৪টা থেকে একদম রাত ৮টা পর্যন্ত মোবাইলের শোরুমে বসেছিলাম ঠিকঠাক করে। এরপরে বাসায় এসে ভিডিও আপলোড দিয়ে এরপর শান্তি হয়েছি। তো বলো কেমন একটা অবস্থা গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরো একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।